এসএসসি 26 ব্যাচ, দেখতে দেখতে তো টেস্ট পরীক্ষাও শেষ হয়ে গেল, তাই না? তুমি এই মুহূর্তে এসএসসি পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত সেটা কিন্তু অনেকাংশেই যাচাই করে ফেলা যায় তোমার টেস্ট পরীক্ষার রেজাল্টের মাধ্যমে। তবে হ্যাঁ, যার পরীক্ষা যেমনই হোক, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তোমরা অনেকেই পুরো শর্ট সিলেবাসটা টেস্ট পরীক্ষার আগেই শেষ করে ফেলছিলা, তারা আশা করি মোটামুটি ভালো এক্সাম দিছো। তবে যাদের কিছু কিছু অধ্যায় রয়ে গেছিলো, স্পেশালি কিছু অধ্যায়ে তোমার উইকনেস ছিল, তারা হয়তো কোনো কোনো সাবজেক্টে খুব একটা ভালো করতে পারো নাই। বাট একেবারেই হতাশ হওয়া যাবে না, কারণ তোমাদের বেলায় কিন্তু সিচুয়েশনটা পুরোপুরি আলাদা। এর আগে কোনো ব্যাচের আমার মনে হয় না টেস্ট পরীক্ষা থেকে এসএসসি পরীক্ষার মাঝে এত হিউজ একটা গ্যাপ ছিল। তার উপর তোমাদের কিন্তু শর্ট সিলেবাস। তো তোমার টেস্ট পরীক্ষা যেমনই হোক না কেন, এখন থেকে কিন্তু এগেইন একটা ফ্রেশ স্টার্ট করার সুযোগ আছে। এখন থেকে কিন্তু আরেকটা কামব্যাক দেওয়ার সুযোগ আছে। তাহলে এই যে ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর 17 তারিখ, শীতের ছুটি কাটাবো নাকি পড়ার টেবিলে বসে পড়ালেখা করব, এসএসসি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করব, এই ডিসিশন কিন্তু তোমার নিয়ে নিতে হবে। তো সামনের জার্নিটা বা সামনের এই 3টা মাস কিভাবে সর্বোচ্চ এফোর্ট দেওয়া যায় সেটা নিয়েই পুরো আলোচনা করবো ভাইয়ার এই ভিডিওতে। তো একেবারেই হতাশ হওয়া যাবে না। আমি যে পয়েন্টগুলো বলতেছি একটু জাস্ট বোঝার চেষ্টা করো, তো নিজে থেকে প্ল্যান বানিয়ে শুরু করো। প্ল্যান বানানোটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম? তাহলে আমরা একটু টাইম লাইনটা দেখি। আমরা তোমাদের একটু টাইম লাইনটা দেখি, খেয়াল করো। আমি ভিডিওটা শ্যুট করতেছি হলো আজকে ডিসেম্বরের 17 তারিখ। তো আমাদের সামনে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে আমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে না, এটা কিন্তু আমরা মোটামুটি কনফার্ম। সো এই 3 মাস পুরোপুরি তোমার হাতে আছে, রাইট? আর এপ্রিলে এখন শুরুতে হবে না শেষে হবে আমরা জানি না, তবে আপাতত আমরা মাথা থেকে ওটা ফেলে দিব। আমরা চিন্তা করবো এপ্রিলের 1 তারিখ আমাদের পরীক্ষা, ওইখানে টাইম নেওয়াই যাবে না, কারণ প্রথম দিকে যে সাবজেক্টের পরীক্ষা থাকে ওইটা পড়া লাগে দিন শেষে। এপ্রিলের শুরুতে গিয়ে দেখবা ওইটা করা লাগতেছে। সো এপ্রিল পুরোপুরি বাদ। আমাদের মাথায় হলো এই 3 মাস পুরোপুরি টার্গেটে থাকবে। এই 3 মাসের বাইরে আমাদের আর কোনো সুযোগ নেই। এখন তুমি মডেল টেস্ট দাও, নাকি এখন নতুন করে ফ্রেশভাবে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো মতো পড়ো আবার, নাকি যেসব চ্যাপ্টারের উইকনেস আছে সেগুলো পড়বা, যা কিছু করবা সব কিন্তু এই 3 মাসের মধ্যে। ইভেন আমি আরও সাজেস্ট করি কি জানো, যারা এখনই শুরু করতে পারবা, অনেকে আছে এখনো শীতের ছুটি কাটাচ্ছে, যে স্কুলে যাওয়া লাগতেছে না, টেস্ট পরীক্ষা শেষ, একটু নানু বাড়ি ঘুরে আসি, দাদু বাড়ি ঘুরে আসি, যারা এখনো এই ঘোরাঘুরিতে আসো তাদের জন্য তো ডিফিকাল্ট। বাট আদারওয়াইজ তুমি যদি এখন থেকে শুরু করো, তুমি না মার্চের মাঝামাঝিতে টার্গেট করতে পারো, যে মার্চের 15 থেকে 20 তারিখ এই পর্যন্ত টার্গেট নাও। তাইলেও কিন্তু 3 মাস হচ্ছে, কারণ ডিসেম্বরে কিছু সময় আছে, মার্চের ওদিকে 15-20 পর্যন্ত। তাহলে আরেকটু এক্সট্রা স্পেয়ার টাইম থাকবে হাতে, যদি কোনো কিছু রং হয় বা কোনো কিছু এক্সট্রা সময় দরকার হয় কোনো কিছুর জন্য, ওটা পরে পাবা। তো আমি বলবো এই 3 মাস টার্গেট করতে। আর এই 3 মাস ভাইয়া কীভাবে টার্গেট করবো, কোন ওয়েতে পড়াশোনা করবো, মডেল টেস্ট কোথায় দিব, এই সকল কিছু নিয়ে আলোচনার জন্য আমরা আগে একটু দেখি যে তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে মোটামুটি এই 3টা ক্যাটাগরি দেখা যাবে ইন জেনারেল। প্রথমত, যাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে, যারা ধরো টেস্টের আগেই ভালো মতো সিলেবাস শেষ করতে পারছিল, তারা দেখবা 80%-এর উপরে ধরো নাম্বার পাইছে অ্যাভারেজে প্রত্যেকটা সাবজেক্টে। আর কেউ কেউ আছে একটু মাঝারিতে, যে নাম্বারটা 60 থেকে 80%-এর মধ্যে হয়েছে। আর কেউ কেউ অনেক শোচনীয় অবস্থায়, যে 60%-এর চেয়েও কম, ইভেন কোনো কোনো অংশে কোনো একটা সাবজেক্টে, পার্টিকুলার সাবজেক্টে ফেইলও করে বসছো, তাদের সবাইকে আমি এই ক্যাটাগরিতে রাখতেছি। তো কোন ক্যাটাগরির মানুষের অ্যাপ্রোচ কী হবে সেটা আগে বুঝতে হবে। ধরো যারা 80% পাইছে, ওদের কাজ হলো এখন রক্ষা করা, মানে ও ধরো অলরেডি জ্ঞান নিচে মাথার মধ্যে বা পড়াগুলো নিচে ধারণ করছে, এটা চর্চায় রাখতে হবে, রিভিশন দিয়ে ট্রেজার করতে হবে জিনিসপাতিগুলো। সো ওর আইডিয়া এখন হবে পুরোপুরি, বা প্ল্যানিং সব কিছু হবে রিভিশনের জন্য। এবং ওর জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে অফলাইনে যে মডেল টেস্টগুলো বা এক্সামগুলো, মানে সেম পড়া ভাল লাগবে না কিন্তু পড়তে, কিন্তু তুমি যদি একটা জায়গায় অফলাইনে মডেল টেস্ট দাও বা এক্সাম দাও, এখানে একটা রুটিন থাকবে, ওই রুটিন অনুযায়ী কিন্তু তোমার পড়াটা হবে, তাই না? কারণ তখন দেখা যায় একটা সাবজেক্টের পরীক্ষা, ধরো ফিজিক্সের পরীক্ষা, ফিজিক্সের অনেকগুলো অধ্যায় পড়া লাগবে, সেটা কিন্তু চাপ থাকে, বুঝতেছি? সো রেগুলার ওই রিভিশনটা দিতে হবে। আর তুমি তো একদম এরকম না যে সবই পারো, কিছু কিছু চ্যাপ্টারে তো উইকনেস আছে, সো ওইগুলাতে প্রায়োরিটি বেশি দিতে হবে। বুঝলাম? ওইগুলো আগে শেষ করে ফেলতে হবে, কারণ এখন ডিসেম্বর জানুয়ারিতে যে পরিমাণ তুমি রিল্যাক্সে আসো, যত টাইম যাবে এই রিল্যাক্সেশন কিন্তু থাকবে না, তখন প্রেশার বাড়বে। সো এই উইকনেসগুলো, যেই চ্যাপ্টারগুলো কঠিন লাগে, অর্গানিক কেমিস্ট্রি বা হায়ার ম্যাথের কোনো চ্যাপ্টার, জেনারেল ম্যাথের কোনো চ্যাপ্টার, ফিজিক্সের কোনো চ্যাপ্টার, ওগুলো করে ফেলতে হবে, বুঝতেছি? আর এই ক্যাটাগরিতে যারা আছো তারা হচ্ছে ওই যে মিডল ম্যান আর কি, যে ভালো না খারাপও না। ওদের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরা টেস্টের আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারেনি, এই জন্য মেইনলি পরীক্ষাটা খারাপ হয়ে গেছে। যে যেসব চ্যাপ্টারও ভালো মতো কমপ্লিট করছিল ওগুলো কিন্তু ভালো করছে, ও টেস্টে ওইগুলোতে ভালো করছে, ওইগুলো থেকে আনসার করতে পারছে, কিন্তু যেগুলো শেষ করতে পারে নাই, ইভেন এমন চ্যাপ্টার আছে যেটা টাচই করেনি। এক তো কিছু চ্যাপ্টারে উইকনেস থাকা, আরেকটা হচ্ছে কিছু চ্যাপ্টার ও টাচই করেনি, পড়েই নেই। তো আমি দেখো চ্যাপ্টারটাকে 2টা অংশে ভাগ করছি। একটা হলো যেগুলো ভালো মতো তুমি পড়ছো, সেগুলো তোমার টার্গেট থাকবে এদের মতো, যে ওইগুলো ভালো মতো রিভিশন দেওয়া, ওইগুলোতে এক্সাম দেওয়া, দিয়ে ওইগুলো চর্চার মধ্যে বা প্র্যাকটিসের মধ্যে রাখা, কারণ ওটা তুমি পারো, ওটা তোমার ট্রেজার করতে হবে, ভুলে গেলে কিন্তু হবে না।
তাই না? ওটা তো আরও কষ্ট যে আমি পড়ি নাই ভাই, ঠিক আছে, একটা জিনিস পড়ছি সেটা যদি পরীক্ষার হলে গিয়ে ভুল করি তো কষ্ট বেশি। আর যেসব চ্যাপ্টারটা একেবারে পড়াই হয়নি, একদম নতুন করে সেটা স্টার্ট করতে হবে। বুঝতেছি? আর তোমরাও এক্সামটা একদম ফেলে দিও না, এক্সামের চিন্তাটা মাথায় রাখো, কিন্তু শুরুর দিকে আর কি ওই যে চ্যাপ্টারগুলো পড়া হয়নি এগুলো একটু পড়ে নাও। যেমন মোটামুটি ডিসেম্বর জানুয়ারি একটু পড়ে নাও, পরে ফেব্রুয়ারি থেকে অফলাইন মডেল টেস্টগুলো দিতে পারো, তখনও কিন্তু হবে। ইভেন তোমাদের স্কুলেও হয়। আমরা কি করি, স্কুলের অফলাইন মডেল টেস্ট নিজেরা দেখা দেখি করে লিখি, স্কুলের টিচাররা খুব একটা গার্ড টার্ড দেয় না, আমরা দেখা দেখি করে অনেক নাম্বার উঠে। এবার দরকার নেই তো, তুমি নিজেকে জাজ করো না ভাই। হ্যাঁ টেস্টে মানলাম একটু ভয় ছিল, পাস করা লাগবে, এখানে তো ইস্যু নাই, টেস্টে ভালো করা লাগবে, ওই চাপ থাকে বাসা থেকে। মডেল টেস্ট তো নিজেকে যাচাই করার জায়গা। সো স্কুলের ওই মডেল টেস্টগুলো ওগুলো মাথার মধ্যে রাখো, একেবারে ফেলে দিও না, বুঝছো? আর একদম শেষ ক্যাটাগরিতে যারা আছো তাদের আসলে প্রথমে যেটা লাগবে সেটা হলো বিশ্বাস, বুঝছো? আমি দেখো এটাই লিখে রাখছি যে বিশ্বাস করতে পারতে হবে যে এই 3 মাসে আমি পারবো। কারণ ও এমন একটা অবস্থায় আছে, ওর কিন্তু অলরেডি মোটিভেশন নাই, একদম ডিমোটিভেটেড হয়ে আছে, কনফিডেন্স একদম লো। তো ওকে আগে বিশ্বাস করতে হবে এই 3 মাস এনাফ। বিশ্বাস করো তোমাদের যে সিলেবাসটা 3 মাস কি 2 মাসেই ভালো করা সম্ভব। এবং আমরা যেভাবে ক্লাসগুলো নিই ওই ক্লাসগুলো যদি প্রপারলি ফলো করো, ক্লাস থেকে কমন আসবে হুবহু। জাস্ট ওই বিশ্বাসটা মনের মধ্যে আনতে হবে, এনে একটা ফ্রেশ স্টার্ট করতে হবে। এখনও সুযোগ আছে, যেটা সবাই পায় না। দেখো এই বছর যে তোমরা এই টাইমটা পাচ্ছ, এতে বেশি লাভবান কারা হয়েছে জানো? এরা। এরা কিন্তু খুব একটা লাভবান হয় না। হ্যাঁ এরা কিন্তু বলতে পারে যে ভাই ঠিক আছে আমরা যে চ্যাপ্টারগুলো পড়ি নাই ওগুলো একটু পড়ার সময় পাইছি, কিন্তু তারপরও এরা তো মনে করো এখনই পরীক্ষা দিতে বসলে ভালো করবে, কিন্তু এদেরই হচ্ছে এই সময়টা বেশি দরকার ছিল। তাহলে ওদের জন্য এটা ব্লেসিং, তুমি এটাকে কাজে না লাগে ডিমোটিভেটেড হয়ে থাকলে হবে বলো ভাইয়া? সো স্টার্ট করতে হবে, ফ্রেশভাবে স্টার্ট করতে হবে। এবং আমি সাজেস্ট করবো আগে ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়ো। দেখবে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে স্পেসিফিক কিছু চ্যাপ্টার পড়লে সিকিউ 100% থাকে। ধরো জেনারেল ম্যাথে তোমার পরিসংখ্যান থেকে সিকিউ তুমি ইভেন 2টা দিতে পারো। ধরো তোমার জেনারেল ম্যাথে 5টা সিকিউ আনসার করতে হবে, 2টা সিকিউ একটা চ্যাপ্টার থেকে 20 মার্ক। এই সব চ্যাপ্টারগুলো বা এই সব টপিকগুলো আগে টার্গেট করো, তাহলে হবে কি কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি মার্ক তো কিছু এনশিওর করতেছি, তাই না? স্মার্টলি পড়তে হবে ভাই, গাধার মতো খাটলে হবে না, খাটবো কিন্তু স্মার্টলি খাটবো। সো এই হলো ওভারঅল তোমাদের অবস্থা। এখন যদি একটু রুটিন নিয়ে ডিসকাশন করি, ভাই রুটিনটা কীরকম হবে? দেখো আমরা শুধু সায়েন্সের সাবজেক্টে মাতামাতি করি, সারা বছর যা করছো ঠিক আছে, বাট এখন কিন্তু সামনে এসএসসি। তোমার বাংলার একটা গ্রেড যতটা ইম্পর্টেন্ট, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলোর গ্রেডও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। সো সায়েন্সের সাবজেক্টগুলোতে হ্যাঁ বেশি টাইম দিতে হবে, এটা স্বাভাবিক, সায়েন্সের সাবজেক্টগুলোতে বেশি টাইম ডিম্যান্ড করে, বাট নন সায়েন্সেও টাইম দিতে হবে। সো আমি এরকম একটা 70-30 রুল ফলো করি, বা মনে করি এটা আইডিয়াল, যে এখন থেকে তুমি 70% টাইম দাও সায়েন্সের সাবজেক্টগুলোতে, আর বাকি 30% দাও হচ্ছে নন সায়েন্স যেগুলো, তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলোতে সময়টা কীরকম দিতে পারো? দেখো অ্যাটলিস্ট মনে করো এই থার্ড ক্যাটাগরি যারা, এদের তো অ্যাটলিস্ট এখন 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। অনেকে বলতে পারো ভাই আমরা স্কুলে পড়ি, অনেক ছোট, হবে না ভাই, তুমি সারা বছর পড়ালেখা করো নাই তাই আজকে এই স্টেটে, এখন এসে যদি 3 মাস খাটতে না পারো হবে? 8 থেকে 10 ঘন্টা অনেক কম বলছি কিন্তু। সো মিনিমাম একটু খাটতে হবে, ঠিক আছে? এরা হয়তো একটু চিল করতে পারে যে ভাইয়া মোটামুটি পারি, আমরা এত স্ট্রেস নিতে যাচ্ছি না, হ্যাঁ রিভিশন দিব, এক্সামস দিব, সো আমি একটু কম পড়তেছি। এদেরও যদিও মানে ভালো এফোর্ট দিতে হবে, কিন্তু এদের তো মানে কোনো অপশনই নেই, 8 থেকে 10 ঘন্টা মাস পড়া লাগবে, এর বাইরে কোনো কথাই নেই। এটা কিন্তু কম বলছি আমি। তাহলে দেখবো উইকলি মোটামুটি তুমি এত আওয়ার দেখবা পড়তে পারতেছো। অনেকে বলতে পারো ভাই আরও বেশি তো হয়, দেখা যায় আমরা তো দিন শেষে মানুষ, সব দিনও এফিসিয়েন্সি থাকে না। তো একদিন যদি আমি একটু কম পড়ি, অন্য দিন আমি পুষায় দেওয়ার চেষ্টা করবো। এটা টার্গেট থাকবে নিজের মধ্যে, ভাই আজকে আমার 8 ঘন্টা পড়ার কথা, আমি কোনো একটা কাজে যাওয়া লাগছে, কোনো একটা ফাংশনে যাওয়া লাগছে, আমি নিজে শুয়ে শুয়ে টাইম ওয়েস্ট করে ফেলছি, রিল দেখে টাইম ওয়েস্ট করে ফেলছি, বাট ওইটা যেন পরে পুষায় দাও, পরের দিন যেন এক্সট্রা পড়ে ফেলো, এটা চেষ্টা করবো। সো মোটামুটি অ্যাভারেজে এই আওয়ার বা এই ঘন্টা আসতেছে। সো এটা দেখো সায়েন্স আর নন সায়েন্সগুলোকে তুমি এভাবে ভাগ করতে পারো। আমি কি করতাম, ধরো সারাদিনে আমার একটা পর্যায়ে পড়তে গিয়ে ভাল লাগতো না, যে অনেক পড়ে ফেলছি, একটু মানে পড়ার ওই ফ্লোটা আর আসতেছে না, তখন কি করতাম ইংলিশ পড়তাম। আমার ইংলিশ ফান লাগতো, ইংলিশের গ্রামাটিক্যাল টপিকগুলো বা একটু রাইটিং, কয়েকটা প্যারাগ্রাফ একটু লিখতাম, একটু পড়তাম, রিড আউট করতাম, এগুলো করতে পারো। যে একটু মাঝে মাঝে সায়েন্সগুলো পড়তে পড়তে যখন একটু ওভারওয়েলমিং হয়ে যায়, তখনও কিন্তু নন সায়েন্সটা পড়া যায়। তবে আমার অনেক প্যারা লাগতো হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, আর আমি মুখস্থ করতে পারতাম না হচ্ছে আমার বায়োলজি, বাংলাদেশের বিশ্ব পরিচয়, এগুলো হচ্ছে খুবই মানে জমের মতো ভয় পাইতাম এই সাবজেক্টগুলোতে, বাট পড়তে হবে, সবগুলোরই ইম্পর্টেন্স আছে, সেরকম পড়তে হবে। দেখো টোটাল 3টা টাইম ব্লক আমি দিছি, এর মধ্যে এটা হলো মোটামুটি আইডিয়াল। যে ধরো এইটা কিন্তু ডিফার করে, যে কেউ কেউ সকালে উঠে, কেউ কেউ মনে করো রাত জেগে পড়ে, তাই না? এখন যেহেতু তোমাদের স্কুলে যাওয়ার খুব একটা প্রেশার নেই,
টুকটাক হয়তো যে প্র্যাকটিক্যাল রিলেটেড জিনিসপাতির কাজ টাজ থাকতে পারে, তোমার প্র্যাকটিক্যাল খাতা লিখা রাখবে, ওটা নিয়ে সাইন করাইতে হবে। আদারওয়াইজ তো মডেল টেস্ট দেওয়া ছাড়া স্কুলে এখন তোমার ক্লাস টাস হবে না। সো মোটামুটি সারাদিন তুমি বাসায় আসো। তো এটা হলো আইডিয়ালটা, যে অত সকালে উঠতেছো না, মোটামুটি সকাল সকালে উঠে নাস্তা রাস্তা খেয়ে আটটা থেকে পড়তে বসো, 8টা থেকে 10টা 2 ঘন্টা পড়লা। আমি কি সাজেস্ট করি, একটানা তুমি যত পড়বা তত কিন্তু আমাদের অ্যাটেনশন স্প্যান কমতে থাকে। 2 ঘন্টা পড়ো, এরপর ছোট্ট একটা ব্রেক নাও। ওই ব্রেকে যে আবার রিল দেখো না, একটু শুয়ে থাকো, একটু ব্রেনটাকে রেস্ট দাও, চোখ বন্ধ করে থাকো, আব্বু আম্মুর সাথে কথা বলো, ছোট ভাই বোন থাকলে তাদের সাথে কথা বলো, বেটার কিছু দেখো, তাই না? এগুলো করো, প্রোডাক্টিভ কিছু। জাস্ট তখনও ছিলাম ক্লাসের মধ্যে, ধরো অনলাইন ক্লাস করতেছিলা বা পড়তেছিলা, তখনও প্রেশার নিচ্ছিলা, এখন আবার ফোনে ঢুকে একটা গেম খেলতেছো বা রিল দেখতেছো, এগুলো দেখে ব্রেনকে আরও ডিস্ট্র্যাক্ট করতেছে। এমন করলে তো হবে না। তো ছোটো ছোটো এরকম ব্রেক দিয়ে সারাদিন এই টাইম ব্লকে পড়তে পারো। তো দেখো রাতেও মোটামুটি 10টার মধ্যে হয়ে যাচ্ছে, সকালেও খুব একটা সকালে উঠতে হচ্ছে না। আর এটা হলো যারা ধরো রাত জেগে পড়ো আর কি, সকালে উঠতে দেরি হয়, 10টার দিকে তাই পড়তে বসতে পারতেছো, কেউ কেউ হয়তো 11টায় বসবা। তো এটা নিজের একটু ব্যালেন্স করে নিবা। এটা ধরো যারা একদম ভোরে উঠতে পারো 6টার দিকে, তারা রাতে 8টার মধ্যে পড়া শেষ করে ফেলতেছে। তো এটা আমি সাজেস্ট করি, যার জন্য খাটে সে সেটা ফলো করে। যেমন আমি হচ্ছে আমার এসএসসির লাইফে রাতও জাগতাম না, আবার অনেক ভোরেও উঠতাম না, মিডিয়াম মোটামুটি এই যে এইটার মতো। আর এইচএসসি লাইফে আমি আবার সকাল সকাল উঠতাম। তো আমার নিজেরও কিন্তু 2 সময় 2 রকম পড়া হয়েছে। এটা পুরোপুরি তোমার উপর, বাট করতে হবে। মেইন কথা হলো তোমার জন্য যেটা সুইটেবল ওটা ফলো করতে হবে। এখন কিন্তু আর ওই অজুহাত নাই যে স্কুলে যাওয়া লাগে, এই ব্যাচে যাওয়া লাগে, ওই ব্যাচে যাওয়া লাগে, এগুলো কমাও। নিজে বাসায় এসে সেলফ স্টাডি করতে হবে কিন্তু। অ্যান্ড ভাই পড়বো কেমনে? দেখো এই শেষ সময় যারা এই থার্ড ক্যাটাগরি আসো, এদের তো এখন ওই লং লং একাডেমিক ক্লাস করার কোনো টাইম নেই। এখন যেটা তোমাদের লাগবে, ইম্পর্টেন্ট টপিক পড়তে বলছি না, এই যে আমরা দেখবে এখন তোমাদের জন্য বেসিক, সিকিউ, এমসিকিউ, এসকিউ সব এক ক্লাসে গুছাই দিই। এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য একদম ট্রেজার, ওই যে হীরার মতো, বুঝছো? এই শেষ সময় এই একটা ক্লাসের বাইরে ওই অধ্যায় তোমার আর কিচ্ছু দরকার নেই, এই ক্লাসটা ভালো মতো করতে হবে। ফর এক্সাম্পল একটা বড় চ্যাপ্টার, তাহলে কিন্তু দেখা যায় যে 4 থেকে 5 ঘন্টা ক্লাসের পেছনেই চলে যায়। আবার তোমার ধরো করতে আরও বেশি টাইম লাগতেছে, বোঝা লাগতেছে, ধরো তুমি 6 ঘন্টা টাইমই দাও এই ক্লাসটার পেছনে দাও। এবং কোনো কোনো ক্ষেত্রে যদি কঠিন চ্যাপ্টার হয়, তুমি এটা ভাগ করে ফেলো, 2 ভাগে করো, এক বসায় করো না, 2 ভাগে করো, 3 ঘন্টা 3 ঘন্টা, অথবা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা ভাগ করে করে করো। এরপর ওই ক্লাসেরই জিনিসপাতি সেলফ প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। জাস্ট ক্লাস দেখলাম হবে না কিন্তু। ক্লাসের পরে ওই টাইপগুলো আমরা যে গুছাই দিছি, প্রত্যেকটা ম্যাথ, প্রত্যেকটা কনসেপ্ট বুঝছো কিনা, ম্যাথগুলো পারো কিনা, সেলফ প্র্যাকটিস, এটাতে টাইম দিতে হবে কিন্তু। এখানে অ্যাটলিস্ট 2 ঘন্টা টাইম দিতেই হবে, মাস্ট, এর বিকল্প নাই। এরপর হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাইতে পারো, অথবা দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই টাইপের সাবজেক্টগুলোতে কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক এইগুলা ক্লাসে আমরা আলাদা করে পড়াচ্ছি না। হ্যাঁ, কনসেপ্ট বলে দিচ্ছি, বাট এগুলো কিন্তু একটু বই থেকে, টেস্ট পেপার থেকে দেখতে হয়, পড়তে হয়। তাহলে পরীক্ষার আগে যে পড়লে কিন্তু অনেক চাপ পড়ে যাবে। সো ওইগুলো তখন করতে পারো। আর ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে তুমি ক্লাস করার পর বোর্ড কোয়েশ্চেন এমনিই পারবা, জাস্ট যে গো থ্রু করা কোয়েশ্চেনগুলো দেখো, কনফিডেন্স আসবে যে হ্যাঁ এটা তো পারি, এটা তো ভাইয়া ক্লাসে করেছিল, আরে এইটাই বমনে আসছে, দেখবে ভালো লাগবে, বুঝছো? আর লাস্টে হচ্ছে এক্সামটা, এটা রাইখো আর কি। সো এখানেও ধর আরও 2 ঘন্টা যাবে। সো মোটামুটি তোমার অ্যাভারেজে, মানে এটা বললাম যে যখন তুমি এক্সাম দিবা তখন ওই চ্যাপ্টারের যে উইকনেস সেটাও না বের হয়ে আসবে। ওই চ্যাপ্টারের যে উইকনেস বা কোথায় তুমি বুঝো নাই আসলে, মানে তুমি তো শিখতেছো, অনেক সময় তো এমন হয় যে তুমি ভাবতেছো চ্যাপ্টারটা তুমি বুঝছো, বাট কোনো একটা কনসেপ্ট আসলে বুঝো নাই, সেটা কিন্তু পরীক্ষায় ভুল করে ধরা পড়ে। বা অনেক সময় আমরা পড়তে গিয়ে ভুল পড়ি, সূত্র আসলে গুণ করা আছে, আমরা ভাগ করা দিয়ে পড়ি, তাই না? এই ভুলগুলো কিন্তু ধরা পড়ে এক্সামের মাধ্যমে। সো ওই ভুল ধরা পড়ছে, ওইটা আবার ঠিক করে নাও, ওইটা আবার আয়ত্ত করে নাও, মার্ক করে রাখো, এটা আমার ভুল হয়, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, দেখা লাগবে। দেখবে এভারেজে একটা অধ্যায় বড় হলেও তোমার কিন্তু 10 ঘন্টা টাইমে হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝছো, আমি 10 ঘন্টা পার ডে পড়তে বলছি, তার মানে এখন পার ডে তোমার একটা চ্যাপ্টার শেষ হওয়া লাগবে, তুমি যেই স্টেটে থাকো। যে থার্ড ক্যাটাগরি যদি হও, যে কিছুই পড়া হয় না এতদিন, ফেল করছো টেস্টে, তাও কিন্তু একদিনে একটা চ্যাপ্টার শেষ করার টার্গেট নিতে হবে। ভাই টাইম আছে কতদিন, চ্যাপ্টার সঙ্গে কিন্তু বেশি, একদিনে একটা চ্যাপ্টার তো কম বললাম, এটা করাই লাগবে মাস্ট, এর বাইরে কথা নেই। আর আরেকটা সাজেশন থাকবে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দিকে আগে যাও, এটা কিন্তু আগে বলছি, একটু আগেই বলছি। ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেমন ওই যে সাধারণ গণিতে পরিসংখ্যান বললাম না, এগুলো আগে পড়ে ফেলো। মানে যেগুলো তুমি জানো আসবে, ওইখান থেকে ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন আসবে, ওইগুলোতে আগে টার্গেট করো। কারণ ধরো তোমার পেছনে যখন একটা ভালো পুশ আছে যে হ্যাঁ অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, তুমি দেখতেছো 10টা চ্যাপ্টারে টিক মার্ক হয়ে গেছে, এটা কিন্তু একটা তোমাকে পুশ দিবে এক্সট্রা, তোমার জন্য একটা মোটিভেটিং জিনিস হবে। শুরুতেই যদি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে বসো, জৈব রসায়ন, ধরা খাবাই, ঝামেলা হবে, বুঝেছি? তো এই হলো মোটামুটি ওভারভিউটা। শুরু করতে হবে, বুঝছো? তুমি যেই স্টেটে আসো দেখো, অ্যানালাইজ করো, স্টার্ট করে দাও। যত লেট করবা তত পিছাবা, এই সুযোগটা আসবে না, এই সময়টা আর পাবা না। যত পরীক্ষা সামনে আসবে তখন খালি প্যানিক করবা, খালি প্রেশার বাড়বে, তখন আর এত ঠান্ডা মাথায় বসে প্ল্যান করে পড়াশোনা সম্ভব হবে না,
বুঝছো? এসএসসি লেভেলে পড়াশোনা বিশেষ করে একটা চ্যাপ্টারে একদিন বসে একটু এফোর্ট দাও ভালো মতো, তুমি বুঝে ফেলবে ওই চ্যাপ্টার থেকে কি কি কোয়েশ্চেন আসে। ওইগুলো রেগুলার টাচে রাখো না ভাই, পড়াটাকে বোরিং বানায় ফেলো পড়তে পড়তে, বুঝছি। আর আমরা তোমাদের জন্য তাহলে কি করতেছি, আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে তো তোমরা জানোই এফআরবি চলতেছিল, টেস্ট পরীক্ষার জন্য বন্ধ ছিল, এখন কিন্তু আবার এফআরবি কন্টিনিউ হচ্ছে ক্লাস। আমি আসলে টেস্টের আগে ক্লাস নেইনি, আমি এখন তোমাদের দুইটা অধ্যায় নিব, একটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, আর হচ্ছে পরিমিতি। এই দুইটা অধ্যায় এখন নিব, মেবি ডিসেম্বরের লাস্টে আর জানুয়ারির শুরুতে আমার ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো। তো যারা এখন এফআরবিতে ভর্তি হও নাই, ভর্তি হয়ে যেতে পারো এবং একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা যদি এই কুপন কোডটা ব্যবহার করো। ভাইয়ার নাম অহিন 400, এটা ইউজ করে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবা। এবং এফআরবি কেন দরকার ভাই, আপনারা তো ফ্রিতেও ক্লাস দিচ্ছেন আপনাদের চ্যানেলে, ওই যে বললাম এক্সাম দেওয়া ইম্পর্টেন্ট, রুটিনে পড়াশোনা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একটা কোর্সের আন্ডারে হয়। আমি আমার চ্যানেলে যে ফ্রি ক্লাস দেই ওইখানে আমি তোমাকে ওই কমিটমেন্ট করতে পারি না যে এত তারিখেই ক্লাসটা আপলোড হবে, আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ, বাট আমার অন্যান্য দিকে ব্যস্ততা থাকে। বাট কোর্সে কিন্তু রুটিন ওয়াইজ সব কিছু মেনটেন করা হয়, তুমি এক্সাম দিতে পারো, সারা বাংলাদেশে বাকিদের সাপেক্ষে তুমি নিজের অবস্থানটা দেখতে পারো, বুঝছো? তো এই গোছানো প্রস্তুতির জন্য কিন্তু একটা কোর্স নেসেসারি। আর এছাড়া ভাইয়া তোমাদের বলছিলাম, টেস্টের আগেই বলছিলাম, আসলে দিতে পারিনি, ভাইয়ার যে অহিন 17 চ্যানেল দেখবে, এখানে কিন্তু ভাইয়া অলরেডি তোমাদের জন্য এই যে বেসিক প্লাস সিকিউ এমসিকিউ A to Z মিলায় যে ক্লাসগুলো আপলোড করা শুরু করছি, কই গেল, আপলোড করা অলরেডি শুরু করছি এবং 3টা অধ্যায় অলরেডি দেখাইছি, দ্বিপদী বিস্তৃতি হায়ার ম্যাথের, এবার তোমার জেনারেল ম্যাথের হচ্ছে বৃত্ত আর ইয়ে, বুঝলাম না আজকে বড় করতে পারতেছি না, বৃত্ত আর হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এগুলো এমনভাবে পড়াইছি মানে যারা ক্লাসগুলো দেখছে ওই ক্লাস করবা আর জাস্ট বোর্ড কোশ্চেনে যাবা, মনে হবে ভাই ক্লাসে যা করছি তাই মনে বোর্ডে আসছে, এরকম আর কি। সো এইভাবে করে ভাইয়া তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং আইসিটি এই 5টা অধ্যায়ের A to Z ইনশাল্লাহ করাই দিব। ভাইয়ের জন্য দোয়া রেখো, প্রত্যেকটা অধ্যায় আমি চাই গুছাই দিতে তোমাদের এসএসসি পরীক্ষার আগে। ইনশাল্লাহ খুবই সুন্দর একটা জার্নি হবে, মানে তোমার জাস্ট নিজে থেকে ওই ইচ্ছাটা থাকা লাগবে, ওই বিশ্বাসটা আনো, ইনশাল্লাহ আমরা পারবো, একসাথে সর্বোচ্চ রেজাল্টটা করবো। ভাইকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমরা ক্লাসগুলো চাও কিনা, আর আমরা যে এই যে ক্লাসগুলো দিচ্ছি বা গাইডলাইন সেশনগুলো তোমাদের উপকার করতেছে কিনা এটাও জানাতে পারো। আজকের সেশনটা এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট তোমাদের জন্য যেই সেশনেই আসবো ইনশাল্লাহ তোমাদের জন্য যেটা বেস্ট হবে সেটাই নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।